রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয়। ইনস্টাগ্রামে মেসেজ করো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আজকের ঘটনাটি একটি ঘুড়িকে ঘিরে খুবই রহস্যময় ঘটনা হতে চলেছে, তাই বেশি কথা না বলে শুরু করলাম। আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই তোমাদের সামনে ঘটনাটা তুলে ধরছি। আমার নাম দীপেন, আমি বীরভূম জেলার বাসিন্দা। আমি আজকে তোমাদের যে ঘটনাটি শোনাতে চলেছি এটি আমার সাথে 2017 সালে ঘটে। আমি সেই সময় একটা প্রাইভেট জব পাই, যেটির জন্য আমাকে বীরভূম ছেড়ে নৈহাটিতে যেতে হয়। আমি ঠিক করেছিলাম যে নৈহাটিতে নেমে প্রথমে অফিসে যাব, তারপর থাকার মতো ঘর খুঁজে তারপর সেখানে যাব। কথা মতো তাই হলো। আমি অফিসে জয়েন করে বেরিয়ে পড়ি ঘর ভাড়া খুঁজতে। আশেপাশে অনেক বাড়ি খুঁজি, কিন্তু তেমন কোনো ফাঁকা বাড়ি পাই না, এবং ফাঁকা বাড়ি পেলেও সেটি দাম অতিরিক্ত চাইছিল মানে ভাড়া। তারপর আমার দেখা হয় রাস্তায় এক ভদ্রলোকের সাথে, যে আমারই বয়সের দেখে লাগছিল। তাকে জিজ্ঞাসা করি যে এই যে দাদা, এইখানে ভাড়া বাড়ি পাওয়া যাবে থাকার মতো? সে কিছু বাড়ি কথা বলে, কিন্তু সেগুলো আমি আগেই দেখে নিয়েছিলাম। তারপর আমি তাকে বলি আমার অসুবিধাগুলি। সে শুনে বলে যে আচ্ছা এই ব্যাপার। তারপর আমি তার নাম জানতে চাই। সে তার নাম বলে পরমেশ দে। সে এইখানে একটা কারখানায় কাজ করে। দীপেনের মতোই আর একাই থাকে সে। দীপেনকে তখন পরমেশ বলে, তুমি আমার সাথে রুম শেয়ার করে থাকতে পারো আমি যেখানে থাকি। আমি পরমেশের কথায় একেবারেই রাজি হয়ে যায়। তারপর আর কি, আমি আমার সব জিনিস নিয়ে চলে যাই ওর বাড়িটায়। ওই বাড়িটা দুটা রুম ছিল, একটায় পরমেশ থাকতো আর একটায় আমি। ভালোই দিন যাচ্ছিল। তারপর একদিন আমি আর পরমেশ যাই মার্কেটিংয়ে একসাথে। ওর কিছু কাগজ কলম কেনার ছিল, আর আমার টি শার্ট এক দুটা। সব কেনাকাটার পর বাড়ি ফিরছিলাম, তখন দেখি রাস্তার পাশে একটা বয়স্ক লোক অনেক কিছু বিক্রি করে, আর তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল একটা ওয়াল ক্লক। আমি ওয়াল ক্লকটার দাম যখন জিজ্ঞেস করি, লোকটা বলে যে ওইটার দাম মাত্র 250 টাকা। আমি শুনে অবাক হয়ে যাই। পরমেশ বুঝতে পারে যে আমি ঘড়িটা কিনতে যাব, তখন আমাকে মানা করে সেটি কিনতে, কিন্তু আমি তাও কিনে নিই ঘড়িটা। তারপর সেটা আমাদের ডাইনিং রুমে রেখে দিই। দিন বেশ ভালোই কাটছিল। তারপর একদিন অফিস থেকে এসে আমি নিজের ঘরে শুয়েছিলাম। হঠাৎ সন্ধ্যের দিকে ঠক ঠক করে দুবার আমার রুমের দরজার শব্দ শোনা যায়। আমি ভাবেছি হয়তো পরমেশ কাজের জন্য দরজা নক করছে। দরজাটা খুলে দেখি কেউ নেই। তারপর বেডে এসে যখনই বসলাম তখন আবার নক করার শব্দ শোনা গেল। আমি বেরিয়ে একই দৃশ্য দেখি যে কেউ নেই। তারপর পরমেশের কাছে গিয়ে বলি যে ভাই, তুই আমার রুম দরজায় নক করছিলিস? ও বলে না তো, কেন? আমি তখন ভাবি যে হয়তো বাতাসে ওই রকম শব্দ হয়েছে, তাই ওকে অত কিছু না বলে চলে আসলাম রুমে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি আমি। হঠাৎ ঠিক রাত 2টায় অনবরত ডাইনিং রুম থেকে হাঁটার শব্দ আসতে থাকে। আমি ভাবি যে পরমেশ আছে নিশ্চয়ই। এই শব্দটা অনবরত 1 ঘন্টা ধরে চলতে থাকে। আমি অত পাত্তা না দিয়ে ঘুমিয়ে যাই। তারপরের দিন চায়ের কাপটা নিয়ে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে চা খাচ্ছিলাম, তখন পরমেশ আমাকে এসে বলে, দাদা তুমি অত রাত্রে ডাইনিংয়ে সমানতালে হেঁটে যাচ্ছিলে কেন কালকে রাত্রে? আমি তখন অবাক হয়ে বলি, কি? আমি তো নিজের রুমে ঘুমাচ্ছিলাম, আমিও তো একই শব্দ শুনতে পাই। তখন আমাদের মনে খটকা লাগে, কে হাঁটছিল তবে? তারপর 2 দিন আর কোনো শব্দ শোনা যায়নি।
আমি তার 2 দিন পর রাত্রে ডাইনিং রুমে বসেছিলাম, গরম লাগছিল খুব, তাই ডিনার সেরে রুমে গিয়ে বসি আর ভিডিও দেখতে থাকি। হঠাৎ দরজায় নক করার শব্দ হয়। আমি ডাকি, চলে আয়, দরজা খোলাই আছে। কিন্তু এ কি, কেউ আসে না। আমি তারপর ঘুমিয়ে পড়ি। ঠিক রাত 1:30টায় আবার সেই দিনের মতোই হাঁটার শব্দ আসে। আমি সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে দেখতে যাইছে ওটা কার হাঁটার শব্দ, কিন্তু সত্যি বলতে বাইরে কিচ্ছু ছিল না। আমি দেখে অবাক হয়ে যাই। তখন পরমেশের রুমে গিয়ে নক করি। পরমেশ দরজা খুলে আমাকে বলে যে, দাদা, এত রাত্রে তুমি, কিছু চাই? আমি বলি, না না, শব্দটা শুনিসনি? পরমেশ তখন বলল, হ্যাঁ, আমি স্পষ্ট শুনতে পেয়েছি। তুমি আমার রুম থেকে আর যেও না, আমার রুমে থেকে যাও আজকে। আমি বলি, ঠিক আছে, আমি থাকছি তাহলে। পরমেশের রুমের দরজাটা আমি খুলেই রেখে দিই। তার 30 মিনিট পর আবার হাঁটার শব্দ আসে। পরমেশ একটু ভয়ের সাথে আমার মুখের দিকে তাকায়। আমি সেই সময়ে আমার গলার শব্দটা মোটা করে বলি, কে রে, কে আছিস? সাহস থাকলে সামনে আয়। এই কথাটা বলার পর যে দৃশ্য দেখি সেটার জন্য আমরা দুজনে একদমই প্রস্তুত ছিলাম না। দেখি একটা সাদা শাড়ি পরা মহিলা আমাদের দরজার সামনে এসে দাঁড়ায়। আমার ফোনের ফ্ল্যাশে স্পষ্ট বোঝা যায় তার সাদা শাড়িতে রক্তের দাগ। আমি আর পরমেশ চিৎকার করে উঠি। তারপর মহিলাটা হাওয়ার সাথে মিলিয়ে যায়। ওর পরের দিন আমি পাশের কালী মন্দিরের পুরোহিতকে সব বলি। পুরোহিতটা আমাকে বলে যে, এই ব্যাপার, আমি আজকে বিকালেই সব জিনিস নিয়ে তোমার বাড়িতে যাচ্ছি। আর আমাকে কিছু জিনিস কিনতে বলে, সেগুলো আমি কিনে রেখেছিলাম বাজার থেকে। পুরোহিত মশাই এসে যজ্ঞ করতে শুরু করে। করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এইবার আসে আসল সময়, যখন যজ্ঞের মেন সময় আসে। হঠাৎ ডাইনিং রুমের বাল্বটা ব্লাস্ট হয়ে যায়, কিন্তু বাল্বটা একদমই নতুনই ছিল। পরমেশ আমার দিকে দেখতে থাকে। সেই সময় আমি ওকে বলি, চুপচাপ বসে থাক। যজ্ঞের আগুনে সারা ঘর আলোকিত হয়েছিল। পুরোহিত মশাই নিজের হাতে একটা কাঠের টুকরো নিয়ে তাতে মধু ও ঘি লাগিয়ে মন্ত্র দিয়ে যেই আগুনে ফেলে, আমাদের পিছন থেকে সেই নতুন ঘড়িটা মাটিতে পড়ে যায়। কিন্তু এই কি, ঘড়িটা একটু কিছু হয় না, কোনো ক্ষত চিহ্নও নেই, কাঁচও ভাঙে না। তখন পুরোহিত মশাই বলে, বুঝেছ তো আসল রহস্য কার মধ্যে লুকিয়েছিল? পুরোহিত মশাই ঘড়িটা নিজের হাতে নিয়ে তারপর যজ্ঞের আগুনে ফেলে দেয়। সেই সময় আমার রুমের দরজাটা বিকট শব্দে খুলে যায়, কোনো বাতাস ছাড়াই। আমি সেটার দিকে দেখতে থেকে যাই। পুরোহিত মশাই বলে, এই ঘড়িটা কোনো তন্ত্রবিদের ছিল, ওটার ভিতরে জিন পুষে রেখেছিল সে, ওইটাই তোমরা দেখেছ। আমি পুরোহিত মশাইকে ধন্যবাদ জানিয়ে কি বলবো বুঝে পাচ্ছিলাম না, কারণ আমি নিজের চোখের সামনে ওই রকম দৃশ্য প্রথমবার দেখি। ওই ভয় ঢুকবার পর আমরা সেই বাড়িটাও ছেড়ে দিই, তারপর নতুন বাড়িতে আসি। তখন সেই বাড়িতে আমরা এতটা ভয় পেয়েছিলাম আর কোনোদিন ওর পাশ দিয়েও আমরা যাইনি। এখন সেই বাড়িতে থেকেই আমরা জব করছি, একই কোম্পানিতে, আর আমাদের সাথে তেমন কিছু ঘটেনি। এই ছিল বন্ধুরা ঘটনা। একটা খুবই ভয়ানক ঘটনা ছিল এটি। এই জন্য বেশি কম দামে আকর্ষণীয় কোনো জিনিস পেলে নিতে নেই, না তো এইরকমই হবে। যাই হোক, শেষে দাদারা বেঁচে গিয়েছিল, এইটাই অনেক। বন্ধুরা, তোমাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা ঘটে থাকে, তাহলে সেটি আমাকে তোমরা শেয়ার করতে পারো ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে।
তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার ভূত প্রেমিক বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি প্রত্যেক বুধবার ঠিক রাত 10:30টায় ভৌতিক ঘটনা নিয়ে ফিরে আসছি আবার পরের বুধবার ঠিক রাত 10:30টায় নতুন ভৌতিক কাহিনী নিয়ে।